সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন। সময় আপনার হয়ে বড় প্রতিশোধ নিবে। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমি ওই যে বলছিলাম না যে আমার মেজো কাকু অসুস্থ, তাকে দেখার জন্য এই তো বেরিয়ে পড়েছি। বেলা এখন প্রায় 12টা বাজে। আমরা সেরি খেয়ে একটু ঘুমিয়েছিলাম, কারণ তোমাদের ভাইয়া অনেক রাত্রে এসেছিল। আমি ভেবেছিলাম যে সেরি খেয়ে আমি বেরোবো, কিন্তু হয়নি। তোমাদের ভাইয়া বলল আমি একটু না ঘুমালে তো আমি মোটরসাইকেল চালিয়ে যেতে পারবো না অত দূর, যেহেতু খুলনা থেকে সাতক্ষীরা বেশ অনেক দূর। এই জন্য তোমাদের ভাইয়া ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছিল, আমরা রওনা দিয়েছিলাম। এই তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করেছি যে আমার আপু ভাইয়া আন্টিদেরকে একটু দেখাবো, এই জন্য। এই যে আমরা কিন্তু চলেও এসেছি আমার দাদিকে দেখার জন্য। এই যে প্রথম আমার দাদির বাড়ি চলে এসেছি। আমার দাদি দেখো 100 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরেও এখন মাশাল্লাহ অনেক ভালো আছে, কিন্তু কানে একটু কম শোনে আর একটা দাঁতও নেই দেখো গালে। তা আমি যখন ভিডিও করতেছিলাম তখন বলতেছে কি করতেছিস, আমি একটু দেখবো। তা তোমাদের ভাইয়া আর আমার মেজো ফুপু বলতেছে তোমার ছবি তুলতেছে, তুমি একটু বসো। তা দেখো সে বারবার বসেছিল আর অস্থিরতা করতেছিল যে আমি একটু দেখবো কি করতেছিস। দেখো সেখান থেকে আমি দাদিকে দেখে আমাকে বলল যে এই তো আমার বাপের আর কি চাচতো চাচা চাচি, তাকে দেখার জন্য। কিন্তু এটা আমার দাদার কিন্তু চাচতো ভাই। আমার দাদা একা ছিল, আমার দাদার কোনো ভাই ছিল না, কিন্তু আমার দাদার চাচতো ভাইরা ছিল। সেই চাচতো ভাই আর সেই ভাবি আর কি আমার দাদার, তাহলে আমার আব্বুর চাচা এবং চাচি। তা আমি কিন্তু দাদি বলেই ডাকি, দাদা বলেই ডাকি, আমার যেহেতু সম্পর্কে দাদা দাদি হয়। তা ওনাদেরকে দেখতে এসেছি। আমাকে বলল যে আমার শেষ দাদি নাকি আমাকে দেখার জন্য অনেকজনের বলেছে। আসলে আমি সংবাদ পাইনি যে সে এত অসুস্থ। দেখো প্যারালাইজ হয়ে সে কিন্তু একদম পোড়ো হয়ে রয়েছে। সে নিজে হাঁটা চলা করতেও পারে না, নিজে খেতেও পারে না। আসলে বৃদ্ধা হয়ে গেলে যে মানুষ কতটা অসহায় হয়, তা সেটা আমার এই দাদিরে দেখে আমি অনুভব করলাম। আসলে নিজ চোখে কিছু না দেখলে সেইটা অনুভব করা যায় না। আমার শ্বশুর শাশুড়ি তো বৃদ্ধা ছিল, কিন্তু আমরা তাদেরকে অতি যত্নে রেখেছিলাম। কিন্তু দেখো আমার দাদা দাদির কি অবস্থা, কিভাবে পড়ে আছে। আসলে সবার তো সব থাকে না, আর সবাই সেভাবে দেখাশোনাও করে না। তা আমার এই দাদার বড় ছেলের বউ, সে একটু দেখাশোনা করে, আর সেও কিন্তু অসুস্থ, সেও সেভাবে দেখাশোনা করতে পারে না। তারপরেও যেটুকু সে তার সামর্থ্য কুলোয় সে সেটুকুই করে। তারপরে দেখো আমি কিন্তু কিছু নিয়ে যাইনি, যেহেতু সে অসুস্থ, আমি জানি না এতটা অসুস্থ। আমি তো আমার দাদির জন্য আমার কাকুর জন্য নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমার দাদির যে লেবু নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার দাদির গালে দাঁত নেই, তা আমি লেবু নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে একটা লেবু নিয়ে আমি তাকে খাওয়াইছিলাম। আর এই শেষ দাদির হাতে কিছু টাকা দিয়ে এসেছিলাম যে দাদি আমি তো কিছু নিয়ে আসিনি তোমার জন্য, তা তুমি এই টাকা দিয়ে কিছু কিনে খেও, যা মনে চায় তুমি খেও। তা আমার দাদি কিন্তু অনেক খুশি হয়েছিল যে ঠিক আছে আমি খাবো। তা কি খাবে? লেবু খাবে। তা আমি যেহেতু লেবু খাইয়ে রেখে এসেছিলাম, আর ওই কাকিমাকে বলে এসেছিলাম যে কাকিমা আপনি দাদিকে একটু লেবু কিনে খাইয়ে দিয়েন, আর আমি যখন আসব, যদি আল্লাহ আমার ভাগ্যে রাখে, তাহলে আমি অবশ্যই আমার দাদির জন্য লেবু কিনে নিয়ে আসব। তা আমি কিন্তু কাকাদের বলি বাবু, আর
কাকিমাদের বলি বৌমা, আর বাবু বৌমা, এটাই আমরা ছোটোবেলার থেকে বলে এসেছি। এই যে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় হয়তো আমি কাকু কাকি বলি, কিন্তু আমরা কিন্তু এটা বলি না, আমরা সবসময় বৌমা বাবু বৌমা বলেই ডাকি। তো দেখো দাদি খাচ্ছে, আমার সঙ্গে কিন্তু কথা বলতেছে, আর আমাকে কিন্তু চিনতে পারছে। আমি গেছি, আমি বলতেছি দাদি আমি কে। তো দাদাও বলতেছে বলো তো এটা কে, তা বলতেছে যে এটা ডলি। তা যাই হোক, আমার তো অনেক ছোটোবেলা থেকে দাদিদের সাথেই তো একসঙ্গে বড় হয়েছি। আর যেহেতু আমি গোষ্ঠীর বড় মেয়ে ছিলাম, তা আমার দাদিরা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, আর এখনও অনেক ভালোবাসে। তা আমার দাদি আর এই শেষ দাদি আর একজন দাদি আছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে সেই দাদিকেও তোমরা দেখতে পাবে। তাকেও একটু ভিডিও করে নিয়ে এসেছি, যে হয়তো আমি এই 2 বছর, প্রায় 2 বছর পর কিন্তু আমি বাপের বাড়ি গেছি, আর কবে যাব জানি না, এই জন্য ভিডিও করে নিয়ে এসেছি। হয়তো আমার ভাগ্যে আর নাও থাকতে পারে। আমার দাদি দেখো এই বাসতলায় বসে গেছে। আমার যে সেজবাবুর যে জায়গা, অনেক জায়গা নিয়ে কিন্তু বাড়ি করেছিল অনেক আগে। বাড়িটা একটু এখন ভাঙাচোরা হয়ে গেছে, আর ছেলে মেয়ে পড়াশোনা করাচ্ছে। বড় ছেলে খুলনা ভার্সিটিতে পড়ে, আর মেয়ে এই যে ইন্টার পরীক্ষা দেবে, পাটলিটা কুমিরা মহিলা কলেজে পড়ে। তা যাই হোক, আমার কাকু বলে আগে ছেলে মেয়ে মানুষ করব, তারপরে বাড়ি ঘরদোর ঠিক করব। আসলে এটাই ঠিক, কিন্তু তারপরেও নিজেদের জন্য কিছু রাখতে হবে, শুধু ছেলে মেয়ে মানুষ করলেই হবে না। আমি যেটা মনে করি, ওই যে আমার দাদা দাদি ছেলে মেয়ে তো মানুষ করেছে, কী লাভ হয়েছে বলো? ওই তো পড়ে আছে ওইভাবে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তারপরে দেখো এই যে বসে আছি আমার সেজো কাকুর মানে সেজো বাবুর উঠানে আর কি। এই যে সবাই বসে আমরা যে গেছি, আমাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলতেছে, অনেক গল্প করতেছে। আমার সেজো বাবু আমাকে বলতেছে যে তুমি অনেক দিন পরে এসেছো, তোমার সাথে কটা কথা বলি, তুমি বসো। আমরা কিন্তু রওনা দিয়েছিলাম, কিন্তু রওনা দিলে হবে কি, আমার সেজো বাবু বলতেছে তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু এখানে অনেক কথাবার্তা আমার সঙ্গে বলেছে, আমি সেটা শুনে নিয়েছি, কিন্তু এখানে আমি ভয়েস রাখতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে এখানে ভয়েস আমি রাখতে পারিনি, কারণ এখানে পারিবারিক কিছু কথাবার্তা হয়েছিল, এই জন্য। এই যে আমার দাদিও কিন্তু বসে আছে, আর এই পাশে যে বসে আছে আমার মেজো ফুপু। আমার মেজো ফুপুর কোনো সন্তানাদি নেই, স্বামীও নেই। আমরা অনেক ছোটোবেলায় দেখেছি আমার ওই ফুপাকে। সে ফুপা কিন্তু মারা যাওয়ার পরে আমার ফুপু আর অন্য কোথাও যায়নি, কিংবা বিয়েও বসেনি। সে এই যে সেজবাবুর ওখানেই সে থেকে গেছে। এখন তো বয়স হয়ে গেছে, তারপরেও সেজবাবুর কাছে আছে। আর আমার সেজো কাকুতে এই যে বসে আছে। ওই যে আমি বলতেছিলাম যে আমার আরেক দাদি আছে, এই যে আমার দাদি, এটাও কিন্তু আমার বাপের চাচতো চাচি আর কি। তো ওই যে আমার দাদির জন্য যে লেবু কিনে নিয়ে গিয়েছিলাম, সেই দুটো নিয়েই আমি গিয়েছি, কারণ আমি তো কিছু নিয়ে যাইনি তাদের জন্য এক্সট্রা করে, এই জন্য। তবে আমার ভাগ্যে যদি তাদের দেখার সৌভাগ্য থাকে, তাহলে আমি অবশ্যই এবার যখন যাব তাদের জন্য আমি কিছু কিনে নিয়ে যাব, কারণ আমার খুব খারাপ লাগতেছিল। দেখো অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু নিঃশ্বাস নিতে, তারপরেও দেখো সে মাছ কুটতে বসে গেছে। আমরা তো এই বয়সে একটু কষ্ট হলে হাঁপসিয়ে যাই, শুয়ে পড়ি, মানে অনেক কষ্টকর মনে করি। কিন্তু দেখো 100 বছর এনারও হয়ে গেছে, তারপরেও দেখো সে কিন্তু বটি নিয়ে মাছ কুটতেছে বসে বসে উঠানে। আমি বলতেছি দাদি তুমি কি এটা পারতেছো? তোমাদের ভাইয়াও পিছনতে বলতেছে দাদি এই বয়সে তো আপনি এখনো মাছ কুটতেছেন। তা বলতেছে আমার পুতনিটার পেটে বাচ্চা, সে একা করতে পারবে না, এই জন্য আর কি বসে কুটে নিচ্ছি। ভালো লাগতেছিল না, শুয়ে থাকি। তো দেখো আসলে আগেকার মানুষ কিন্তু এনার্জি এখনও আছে তাদের। তাদের হয়তো দেখাচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মাঝেও তারা কাজ করতে থাকে, আর আমরা তো এখন পারিই না। আর এই যে আমার সেই বৌমা, এই দাদির বড় ছেলের বউ, তো তাকে তো একটু দেখিয়ে দিয়েছি, আর স্মৃতি হিসাবে আমি ভিডিওতে আর কি স্মৃতি হিসাবে রেখে দিলাম। সেখান থেকে এই যে রওনা দিব, আমরা চলে আসতেছি। এখানে কিন্তু আমাদের বিদায় দেওয়ার জন্য আমাদের সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, যে আমাদেরকে বিদায় দিয়ে দিবে।
এখান থেকে দেখা করে আমার মেজবাবু কিন্তু মোড়ের মাথায় জমি কিনে সে বাড়ি করেছে, সেখানে যাব। এই যে আমার আরেক চাচাতো ভাবির ছেলের বউ, ছেলের আরেকটা মেয়ে হয়েছে, না 2 মেয়ে। এটা কিন্তু আমার আর কি ভাইপোর বউ আর কি, 2টা বাচ্চা। আর এটা আমার বড় ভাইপোর মেয়ে। সেখান থেকে দেখো আমাদেরকে বিদায় দেওয়ার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। আর দেখো আমার দাদি কিন্তু আমার জন্য কান্না করতেছে, আমি চলে আসতেছি এই জন্য। আর ওই যে আমার বাবু দাঁড়িয়ে আছে, সেজো বাবু, আমাকে বলতেছে যে তুই আবার আসিস, এসে উনি চলে যাচ্ছিস। তা আমি বললাম হ্যাঁ দাদি আমি আসব, তুমি থাকো, অবশ্যই আমি তোমাকে দেখার জন্য আবার আসব। তা আমার খুব কিন্তু খারাপ লাগতেছিল যে দাদি আমার জন্য অনেক কান্না করতেছিল। আর যেহেতু আমার ভাইয়ের বউ আমার কাছে, এই জন্য আর আমাদের বাড়ি যায়নি। আর বাপ মা না থাকলে যা হয় আর কি, যেহেতু আমার আব্বু আম্মু নাই, এই জন্য আর কি আমার আর যাওয়া হয়নি ওই আমাদের বাড়িতে। আমার কাকুর বাড়ির থেকে আমার মেজো কাকুর বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি রওনা দিয়েছি। রাস্তায় যেতে যেতে আমার আরেক দাদিমার সঙ্গে দেখা হয়েছে। এটা আমাদের মানে রক্তের কেউ না, এটা আমার পাড়া প্রতিবেশী। তো তোমাদের ভাইয়াও দেখো দাঁড়িয়ে গেছে। তো দাদি আমাদের সঙ্গে একটু কথা বলল, আর আমি বললাম আমার বাবুরা কোথায় বাড়ি করেছে, বাজারের উপরে। তো এই যে দেখো দাদি কিন্তু বলে দিচ্ছে যে কোথায় বাড়ি করেছে, যেহেতু আমি ওই বাড়িতে আগে কখনো যাইনি। 2 বছর হয়ে গেছে, 2 বছর পরে কিন্তু আমি বাপের বাড়ি গেছি, এই জন্য দাদি ঠিকানা বলে দিল। আর দেখো এই যে আমাদের ঈদগার মাঠ, আমরা আমাদের বাপ চাচারা যেখানে নামাজ পড়ে ঈদের। আর এই যে আমাদের প্রাইমারি, আমার ছোটবেলার সেই স্কুল। এখানে তো এখন 2-3 তলা করে ফেলতেছে স্কুল। আর আগে আমরা পড়েছি একতলায়, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। এখন অনেক সুন্দর করেছে প্রাইমারিটা, এখন দেখলে তো ভালোই লাগে। ওই স্কুলে কিন্তু আমার দাদা, আমার বাপ চাচারা সবাই পড়াশোনা করেছে, আমরাও করেছি। তারপরে দেখো এই যে আমার মেজো বাবুর কথা বলেছিলাম না, এই যে আমার মেজো বাবু দেখো কেমো দিয়ে তার চুল দাড়ি কিন্তু সব পড়ে গেছে। দেখে তো আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল যে তার অবস্থা কি। তাকে দেখে এসেছিলাম 2 বছর আগে একরকম, আর 2 বছর পরে যেয়ে দেখতেছি তার অবস্থা অনেক খারাপ। এই যে ক্যান্সার হয়েছে, আপনারা সবাই আমার মেজো বাবুর জন্য দোয়া করবে যে আমার মেজবাবুর জন্য আল্লাহ তার যে মরণ ব্যাধির থেকে যেন আল্লাহ মুক্তি দেয়। দেখো সে কাঁদতেছে, কিন্তু কথা বলতেছে, আর আমার কাঁদতেছে, অনেক কিছু বলেছে, আমার সঙ্গে অনেক কথা বলেছে। আর আমার বলেছে মা আমি আর বাঁচবো না, আমি যদি মরে যাই তাহলে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তুমি চলে আসবা। আসলে কথাটা শুনে কিন্তু অনেক খারাপ লাগতেছিল, যেহেতু আমার আব্বু মারা গেছে কিন্তু লাংস ক্যান্সারে মারা গেছে আমার আব্বু। আর আমার বাবুরও কিন্তু সেই একই অবস্থা, লাংস ক্যান্সার। আমার দাদাও মারা গিয়েছে ক্যান্সারে, আমার দাদার ছিল গলায় ক্যান্সার। আসলে আমাদের ফ্যামিলিতে এই যে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, এটা আমার আসলে ভয় করে যে আল্লাহ কেন এরকম আমাদের ফ্যামিলিতে এরকম একটা রোগ দিয়ে মানুষ আমাদের সব চলে যাচ্ছে। তা সবাই আমার বাবুর জন্য দোয়া করবে, আল্লাহর জন্য তার এই রোগ থেকে মুক্তি দেয়। দেখো আমার বাবু কিন্তু কান্না করতেছে আর কথা বলতেছিল, তার সঙ্গে কথা বললেই সে শুধু কান্না করতেছে। তা আমার বাবুকে বললাম যে বাবু একটু সুন্দরভাবে বসেন, আমি একটু ভিডিও করে নিই। তো এই যে আমার বাবু বলতেছে তাহলে আমার পোতা পুতনিগুলো নিয়ে ভিডিও করি। তো এই যে তার পোতা পুতনিগুলো নিয়ে কিন্তু সে ভিডিও করতেছে, 1 পোতা আর 2 পুতনি, 2-3 জনকে নিয়েই কিন্তু সে ভিডিও করেছে। আমিও ভিডিও করে নিয়েছি যে একটু স্মৃতি হিসাবে রেখে দিব। তো এই যে এখানে তারপরে আমরা যে ওখান থেকে চলে এসেছিলাম প্রায় মাগরিবের টাইমে, আমরা এসে পাটকেলঘাটায় এসে হুড়োতাড়া করে, যেহেতু রোজা ছিলাম, তো আমরা এখানে কিন্তু ইফতারি করে নিয়েছিলাম একটা দোকানে বসে। তোমাদের ভাইয়া মসজিদে গেছিল, ওখানে একটা মসজিদে গেছিল, আর আমি একটা দোকানে বসে, যেহেতু এখানে ছোলা ছিল না আর শরবত টরবত কিছুই ছিল না, আমি শুধু 2টা চপ নিয়ে একটু শুধু মুড়ি নিয়ে আমি পানি খেয়েছিলাম।
খেয়ে তারপরে দেখো আমরা একটা হোটেলে, যে হুজুরের হোটেল, এখান থেকে কিন্তু আমরা খেয়ে এসেছিলাম। আমরা প্রায় অনেক দূর চলে এসেছিলাম। আসার পরে আমি বলতেছি যে চুপনাগর আব্বাস হোটেলে আমাকে খাওয়াবে গরুর মাংস চুই ঝালের। তা বললো ওখানে এখন নামে কাটে, ওখানে এখন ভালো হয় না, শুধু তেল দেয়। তো ওখান থেকে দেখো আমরা কিন্তু চলে গিয়েছিলাম। আবার বলল যে পাটিলঘাটা হুজুরের দোকান, ওখানে চুই ঝাল এর মাংস অনেক মজা। সেখানে যেয়ে দেখি 1 মাস বন্ধ থাকে আর কি। হোটেল 1 মাস এই রোজার জন্য বন্ধ রাখে। কিন্তু তার পাশে আরেকটা দোকান ছিল, ওই দোকানেও কিন্তু চুই ঝাল মাংস অনেক মজা হয়েছে মাংসটা। কোনো একদিন আমি এই দোকানের, এই হোটেলের ভিডিওটা আমি সম্পূর্ণ তোমাদের মাঝে শেয়ার করব। যারা সাতক্ষীরা এবং খুলনা থেকে আসা যাওয়া করো তারা এই হোটেলে যেয়ে খেতে পারো। এই হোটেলে কিন্তু মাংস চুই ঝাল অনেক মজা। তুমি যে মাংসটা খেতে চাবে সেই মাংসটাই কিন্তু তুমি নিতে পারবে। গামলা ধরে তোমার সামনে দিবে, তুমি যেটা পছন্দ যে কোনো 1 পিস তুমি নিতে পারবে। এখানে 140 টাকা করে 1 পিস মাংস। আর চুই ঝাল আগুনা, তুমি যতটা চুই ঝাল নিবে ততটাই কিন্তু পাবে। আমি কিন্তু অনেক চুই ঝাল খেয়েছিলাম, আবার 2 পিস কিন্তু আমি কিনেও নিয়ে এসেছিলাম বাসার জন্য। তো এইখানে কিন্তু আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।